সকাল সকাল বেরোলাম 20,000 কিলোর ডান। আসসালামু আলাইকুম, স্বাগতম বুনবুন কাকার চ্যানেলে। আর অনেকদিন ব্লগ করতে পারিনি, অনেকদিন বলতে লাস্ট 1 উইকের মতো আমি ঢাকার বাইরে ছিলাম। আসার পর অনেকগুলো ঘটনা ঘটছে, তার মধ্যে শুরুতে কয়েকটা ভিডিও দেখছেন, ওগুলো একটা ছোটো ছোটো ক্লিক দিলাম। সেগুলো কেন দিচ্ছি, কী হয়েছে না হয়েছে, চলেন বাইক চালাতে চালাতে ঘটনাগুলো বলি। অনেকদিন বাইক চালাই নাই, যদিও কালকে চালাইছে, তবে অল্প। তারপর বলেন কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রথমে দুঃখ প্রকাশ করতেছি ঘূর্ণিঝড় রোমেলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের জন্য সমবেদনা থাকলো। এই সময়টাতে যে যার মতো তৌফিক আছে সাধ্য মতো একটু পারলে সাহায্য করেন, সেটা যেভাবেই পারেন আর কি, অর্থ দিয়ে, খাবার দিয়ে, বা থাকার, যাদের বাসস্থান নষ্ট হয়ে গেছে, থাকার জায়গা নষ্ট হয়ে গেছে, যদি সম্ভব হয় তাদের একটা ঘর করে দিতে পারেন। মানে যে যেভাবে পারেন আর কি চেষ্টা করেন, কারণ মানুষ মানুষের জন্য। আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি। অনেকদিন পরে আবার ব্লগ শ্যুট করতেছি। গতকালকে শ্যুট করার প্ল্যান ছিল, তার একটা বিশেষ কারণ ছিল হচ্ছে আমার ব্ল্যাকবেরি 20,000 কিলো 20,000 কিলো হওয়ার পরে প্ল্যান ছিল যে 20,000 কিলোর সাথে সাথে আমি একটা ব্লগ করবো, মানে ওই টাইমটাও আমি মোমেন্টামে ধরে রাখবো। কিন্তু আনফর্চুনেটলি আমি গতকালকে যখন সকালবেলা একটু বের হয়েছিলাম, যখন বাইক স্টার্ট করছি, তখন দেখি 20,000 হয়ে গেছে। আমি তখন পুরো শক, আমি হায় হায়, আমি তো ব্লগ করতে চাইলাম, এখন এটা কেমনে কি। পরে একটা জাস্ট ক্লিপ নিয়ে রাখছি। তারপর বের হওয়ার জন্য প্ল্যান করলাম, কাজের ব্যস্ততার কারণে পারি নাই। যখন একটু ফ্রি হয়েছি যে বেরোবো, নামছে ঝুম বৃষ্টি। এমন বৃষ্টি নামছে, মানে ব্লগ করার হয়ে ওঠে নাই। আজকে যেহেতু বেরোচ্ছি কাজটা শেষ করে, তো ভাবলাম যে আজকে ব্লগ শুট করি। ও তার মধ্যে হচ্ছে আমি যাওয়ার আগে যে বলতেছিলাম যে রোমেলের যে ঘটনাটা, ওই দিন হচ্ছে আমি ওই দিনই ঢাকার বাইরে গেছিলাম। ওই দিন হচ্ছে আমি আর বাইকে তেল ভরতে পারি নাই। তেল না ভরার কারণে আইসা আমার বাইক স্টার্ট দিতে খুব খুব প্যারা হয়ে গেছে, মানে জানটা বাইরে গেছে আমার। যাচ্ছি তেল ভরবো, কিন্তু কষ্ট লাগতেছে কি ভাই, তেলের দাম এখন 131 টাকা। আমি যেদিন যাই আর কি রোমেলের, ওই সময়ও বাইকের তেলের দাম ছিল 128 টাকা 50 পয়সা। লাস্ট যখন তেল ট্যাঙ্কি বললাম, তখন 128 টাকা 50 পয়সা। জুনের 1 তারিখ থেকে কার্যকর হয়ে গেছে 131 টাকা। মানে কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই। এক্সকিউজ কি, আগে যখন বাড়লো দাম 89 টাকার থেকে চলে আসলো 130-এ, তখন এক্সকিউজ দিল যে যুদ্ধ লাগছে, যুদ্ধের কারণে সবকিছুর দাম টাম বাড়ছে। আচ্ছা ভাই মানলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে ওখান থেকে করলো হচ্ছে 125 টাকা, 5 টাকা কমাইলো। তারপর করলো আবার এই মানে গত মাসে দেখলাম 128 টাকা 50 পয়সা। তারপর আবার এখন 131 টাকা। কি রিজন হচ্ছে ডলারের সাথে নাকি আবার টাকার কি সামঞ্জস্যতা, কি মানে যা বুঝাইতেছে। আমরা ভাই বাঙালি, আমরা মনে করেন যে আমাদের যা বুঝাইতেছে আমরা তাই বুঝতেছি, আর ওইটাই মেনে নিতে হচ্ছে, কারণ আমাদের হাতে কোনো কিছু করার নাই। আমরা এখন সিন্ডিকেটের হাতে বন্দি ভাই, সত্যি কথা বলতে। এই যে ব্যবসায়িক যে সিন্ডিকেট, এরা ভাই কি যে করতেছে, মানে যাই হোক, আমি একটু আগে রাস্তাটা পার হই। এই তেল, মানে আমি বুঝলাম না ভাই, 2 দিন পর পর তো তেলের দাম বাড়ানোর কিছু নাই ভাই। বাড়াইলে একবারে বাড়া, একটা ফিক্স অ্যামাউন্ট রাখ। যে এটা পার্শ্ববর্তী দেশে যে ইন্ডিয়া, ওদের ভাই মানে তেলের দাম যদি বাড়ে, তাহলে গভর্নমেন্টের ওখান থেকে আবার ট্যাক্স কমায় দেয়, যে ঠিক আছে তোমার এত % ট্যাক্স আসতেছে, 10% 15%, সেখানে তুমি 15%-এর জায়গায় তুমি 10% দাও, বা 10% থাকলে সেখানে তুমি 7% দাও, 8% দাও। মানে দামটা যেটা, ওটা যেন সামঞ্জস্যতা থাকে, মানে সাধারণ মানুষের জন্য কোনো প্যারা না হয়। এখন সহজ কথায় ভাই, আমি সাধারণ জনগণ হিসেবে তো আমাদের যা বুঝাচ্ছে বা যা দেখাচ্ছে আমরা সেটাই বুঝতেছি, এর বাইরে তার কিছু বলারও নাই, বুঝারও নাই। এখন তেল নেওয়া লাগবে, চলতে হইলে গাড়িতে তেল লাগবেই, নিতে হচ্ছে, দাম বাড়লেও নিতে হচ্ছে। কিন্তু ভাই মধ্যবিত্ত আমরা যারা, আমাদের তো মনে করেন যে জান বেড়ে যায়, বুঝেন নাই? টাকা এদিক থেকে সেদিক করতে করতে জীবন শেষ। কারণ তেলটা লয়ে লই, তারপরে 2টা কথা কইয়া ভিডিওটা শেষ করুন। বেশি বড় করুন না, কারণ কাজ কাম থুয়া গিয়ে খালি ব্লগ করলে চলবো? আরে বাবা রে। সাত লিটার ভাই, একটু সাইড করে নেন। গ্লাসটা পরে নেই। শ্বশুরবাড়ি যাওয়ার আগে তেলটা ভরে নিতাম না 128 টাকা 50 পয়সা লিটারে, তো তখন মানে অ্যাটলিস্ট 10-15টা দিন বা 20টা দিন একটু আরামসে থাকতে পারতাম ট্যাঙ্কিটা ফুল থাকলে। এখন আর কিছু করার নাই,
ট্যাঙ্কি আমার ফুডা হয়ে গেছে, তেল খালি যাই যায়। আর ভাই কি কমু, যাক এখন তেলের দাম বাড়লে ভাই খালি তো মনে করেন যে আমাদের যে অসুবিধা বাইকে তেল ভরতে বা গাড়িতে তেল ভরতে, বিষয়টা ওইরকম না। আচ্ছা আজান দিতেছে, আমি একটু আজানটার পরে কথা বলি, একটু বাইক চালাই। রাস্তাগুলা বাস ড্রাইভাররা আটকায়া লোকোডাবি, তুই বাস স্টপ আছে, বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে ওঠা, বা যাত্রী যারা আছে এরা তো রাস্তার মধ্যে এসে দাঁড়ায় থাকে, এটার হিসাব আলাদা। কিন্তু তাই বলে এইভাবে রাস্তার মাঝখানে থামায়া পুরা ব্লক করে রেখে দিবি পুরা এলাকা। ওই দেখ শুরুটা করছি কি, দুইটা ট্রান্সিলভা একটার সাইড দিব না, নাটক করতেছে দুটাই মিল্লা, কে কার আগে যাইবো, কে কারে টপকায় যাইবো। এই যে একটা খবিশ, এই যে আরেকটা খবিশ, দুই খবিশে মারামারি করতেছেন রাস্তার মধ্যে। যাক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দাম বাড়লে যে খালি ভাই আমাদের অসুবিধা হয়, মানে বাইকারদের বিষয়টা ওইরকম না। যারা প্রাইভেট কার চালায় তাদের তো ভাই অনেকের পয়সা আছে, তাদের তো আর হিসাব আলাদা। বাট বাইকার ভাই অনেক বাইকার আছে যারা মনে করেন যে রাইড শেয়ার করতেছে বা পার্সোনাল ব্যক্তিগত কাজে ইউজ করতেছে। এখন প্রত্যেকের তো একটা হিসাব থাকে, বাজেটের মধ্যে চলা লাগে। মাস শেষে যারা চাকরি করে তাদের একটা বেতন থাকে, যারা ব্যবসা করে তাদেরও মনে করেন যে একটা হিসাবের মধ্যেই চলতে হয়। হিসাব ছাড়া তো ভাই চলা খুব মুশকিল। ওই জন্যই আমরাও দেখা গেছে যেটার জন্য একটু কথা বলি যে তেলের দাম কেন বাড়লো, কি হইলো না হইলো। এখন তেলের দাম বাড়লে যে শুধু যে ভাই আমাদের অসুবিধার বিষয়টা ওরকম না। এই এক তেলের দাম বাড়ার কারণে কৃষি খাত থেকে শুরু করে শিল্প খাত, সব খাতেই দেখবেন যে সবকিছুর দাম বেড়ে গেছে। কারণ কি দেখেন, কৃষকরা জমি টমি চাষ করে, এখন ওইখানে তো আপনার চিন্তা হইতে পারে যেখানে তেলের কি হিসাব, বা তেল কেন লাগবে রে ভাই। কিন্তু ভাই ওইখানেও তো তেল লাগবে, কারণ আপনি জেনারেটর ইউজ করে ধরেন পানি দিচ্ছেন জমিতে, মোটর ইউজ করতেছেন, ওখানে আপনার তেল লাগতেছে। তারপরে এই যে মাল সামালা যে সে বিক্রি করে যে পাঠাবে, বিভিন্ন ট্রান্সপোর্টেরও তো তেলের দাম বাড়ছে। তেলের দাম যেতে পারছে, এখন ট্রান্সপোর্টের দেখা গেছে ভাড়া বাড়ায় দিবে, তো ওইটার এফেক্টটা এসে পড়বে এই যে তরকারি, মানে সবকিছুর উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে দাম পড়বে, বাইরে যাবে। তারপরে ধরেন শিল্প কারখানায় ওখানেও তেল লাগতেছে। তো তেলের ভাই মানে কি আর বলবো, এখন সব দিক দিয়েই মনে করেন যে ফাঁসবো হচ্ছে আমরা সাধারণ জনগণ। বিষয়টা পুরোটাই হয়ে গেছে এখন সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেট। ওরা মনে করেন যা কইতাছে তাই মেনে নিতে হচ্ছে। তো বাকি জীবনটা আর কেমনে কি করব আমি বুঝতেছি না কিছুই। কি আর কমু ভাই, দুঃখের কথা। এতদিন পর ঢাকায় আইছি, কালকে একটু বাইরে বাইক চালাইছি, প্রচন্ড গরম ছিল, খুবই গরম। তারপর একটু বৃষ্টি হইলো, আপনারা একটু ঠান্ডা হইলো, দিল গার্ডেন হো গায়া। লেকিন তেলের দামটা যখন শুনছি যে তেলের দাম এত, আমার কলজাটা মনে করেন যে ছ্যাপ করে উঠছে, যে এখন কি করব, কি করার আছে, সামনে আবার বাড়বে কিনা আল্লাহ জানে। আর আমি তো এর আগে একটা ব্লগ করছিলাম যে এই দেশে ভাই যে দাম বাড়ে, যেটার দাম বাড়ে আর কি, খালি তেল বলতে না, যেটার দাম বাড়ে ওইটার দাম আর কমাকমির কোনো নাম নাই। এখন মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে তেল নিয়ে একটু বকবক করলাম। প্রথম যখন হচ্ছে তেলের দামটা হুট করে বাড়ার পরে তো ভাই আন্দোলন কইরা সবাই একাকার, কিন্তু আলটিমেটলি কিছুই হইলো না। সবাই সবার মতো আবার চলা শুরু করলো, তারপর একটু দাম কমলো, তারপর আবার বাড়লো, তারপর আবার কমলো, না আর কমে নেই, তারপর আবার বাড়তেই আছে, বাড়তে এখন 131। মানে আমার মাথায় খালি এখন 131ই ঘুরতেছে। আমি কেন কয়দিন আগে তেলটা ভরে গেলাম না রে ভাই। যাক, আমার এখন আর কিছু বলার নাই, কারণ আমি তেলের চিন্তা করতে যাই, আমি আসলে আর কিছু বলতেই পারতেছি না। আমার মুখ দিয়ে খালি 131 আসতেছে, 131। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে, অন্য কোনো টপিকে, বা নিজের কোনো খেয়াল খুশি বা নিজের কোনো সময় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকবার বললাম, কারণ ভাই সুস্থতাই আল্লাহর সব থেকে বড় নিয়ামত। যে সুস্থ আছে সে দুনিয়াতে সব থেকে সুখী মানুষ, আর যে সুস্থ নাই তার জীবন ভাই সেই একমাত্র জানে তার কি কষ্ট, তার কেমন লাগে ভাই। আল্লাহ হাফেজ।